নমস্কার, আমি বিশাখ। আগে যে প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম, তো ওই ভিডিওতে রেসপন্স খুব ভালো এসেছে এবং অনেকেই অনেক কিছু প্রশ্ন আবার ওই ভিডিওর কমেন্টে করেছেন। তো তার জন্য আমি প্রশ্ন উত্তরের এই 2 নম্বর ভিডিওটা বানাচ্ছি। তো এখানে বাকি যে প্রশ্নগুলো এসেছে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, রাহুল দাস লিখেছেন, দাদা ঠাকুরের বডি, হাত পা কিভাবে অয়েলি করা হয় তার উপর একটা ভিডিও বানাবেন প্লিজ। তো এটার জন্য আর আলাদা করে নতুন ভিডিও বানানোর প্রয়োজন পড়বে না, তার কারণ এর আগে এই অয়েলি বিষয়টাকে নিয়ে অনেকগুলো ভিডিওতে আমি কথা বলেছি, যে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে রঙের পরে একটা অয়েলি করার প্রিপারেশান থাকে, বাট রঙের আগে যে প্রিপারেশানটা থাকে সেটা হলো ভালো করে আপনারা যে বেলে মাটি করছেন বা দোমেটে করছেন সেটা যেন ভালো করে হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং খুব প্লেনভাবে যেন করেন, তাহলে কিন্তু একটা লুক এবং গ্লেজ দুটোই ভালো দেবে। যদি আপনি মাটির কাজের সময় ভালো করে না থাকেন, তাহলে কিন্তু মাজা রং করুন কিংবা বার্নিশ করুন কিংবা অ্যাক্রেলিক রং করুন, কোনোটাতে কিন্তু ততটা ভালো লুক আসবে না। তাই জন্য ওই বেলে মাটি করার যে স্টেপটা রয়েছে ওটা আপনারা অবশ্যই ভালো করে করবেন, যাতে প্লেন হয় এবং দেখতে একদম মসৃণ লাগে, কোনো জায়গায় এবড়ো খেবড়ো যেন না থাকে, সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর একটা স্টেপ আপনাদেরকে করতে হবে, রং করার আগে একবারটি ভালো করে প্রতিমাটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিতে হবে। তো পাতলা সিরিজ কাগজ হয়, তো ওই সিরিজ কাগজ দিয়ে প্রতিমাটাকে ভালো করে একবারটি ঘষে নেবেন। তারপরে কোনো ভালো পলি এবং এঁটেল এই দুটো মাটিকে মিক্সড করে মাটিতে ভিজিয়ে মানে গাঢ় রঙের মতো বানাবেন, গাঢ় খড়ি যেরকম বানান ওই রকমভাবে বানিয়ে একবারটি একটা প্রতিমার গায়ে একটা লেয়ার দিয়ে দেবেন। তারপর আপনারা সাদা খড়ি ইউজ করবেন। এবং শেষে তো যেটা বলার সেটা হলো মাজা রং করতে পারেন বা অ্যারারুট করে, তারপর অ্যারারুট করেও ছেড়ে দিতে পারেন বা অ্যারারুট করে বার্নিশ করতে পারেন, এবং অ্যাক্রেলিক কালারও অয়েলি করার জন্য ব্যবহার করতে পারেন। তো এর পরের প্রশ্নটা দেখে নেব। এর পরের প্রশ্নটা করেছেন সুধাংশু শেখর মণ্ডল। আমি প্রতিমাতে খড়ি রং দিয়ে করি, অন্য কোন প্রাইমার দিতে হবে? খড়ি রং একটা নিজেই প্রাইমার, খড়ি জিনিসটাই প্রাইমার হিসেবে ব্যবহার করা হয়। তো খড়ির পরিবর্তে আর অন্য কোনো প্রাইমার ইউজ করতে হবে না। আপনি যখন খড়ি দিয়ে রং করছেন তাহলে খড়ি দিয়ে রং করুন, মানে ওই যে স্টেপটা যেটা সাদা রং করা বলে ওই স্টেপটাকেই প্রাইমার করা বলে। তো আপনি যেহেতু খড়ি করছেন সেহেতু খড়িই করুন। যদি কোনো ছোট প্রতিমা করেন সেক্ষেত্রে আপনি অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারেন, কারণ খড়ি করতে অনেক কিছু স্টেপ ফলো করতে হয়। সেটা যদি আপনার কাছে একটা ঝামেলার হয়ে দাঁড়ায় তাহলে আপনি অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারেন। আর কোনো বড় প্রতিমা হলে তাহলে আপনাকে ওই খড়ি দিয়েই করাই ভালো। উনি আর একটা প্রশ্ন করেছেন যে গলার মাপ সম্পর্কে বলার জন্য। গলার মাপ কিন্তু বলাটা একটা কঠিন ব্যাপার, তার কারণ হচ্ছে গলার কিন্তু সামনে থেকে একরকম মাপ হয়, আবার এই ধার মানে ঘাড় থেকে একটা মাপ অন্য হয়, তো আবার পিছন থেকে একটা অন্য রকম মাপ হয়। তো সেই কারণে গলার এক্স্যাক্ট মাপ বলাটা সম্ভব নয়। তো নর্মাল যেটা একটা সোজাসুজি বসে থাকলে বা সোজাসুজি দাঁড়িয়ে থাকলে গলার যে মাপ হয়, মানে প্রতিমার যে হাত হচ্ছে সেই হাতের কিন্তু 4 করা হবে। তো এটা কি করে বললাম, যে ধরুন আমি আমার গলার সাইজের কথা বলবো, সেক্ষেত্রে আমার হাত যতটা এখান পর্যন্ত মোটামুটি 4 করা। তবে যদি দোমেটে বা বেলে মাটি করার আগে আপনি প্রতিমার মাথাটা লাগান, সেক্ষেত্রে আমি বলবো যে একটু হাইট করে লাগান, অর্থাৎ 4 কড়া করতে বললাম, সেটা 4 কড়া না করে সেটাকে 5 কড়া বা 5.5 কড়া রাখুন। এরপরে যদি আপনার মনে হয় যে গলাটা বেশি বড় লাগছে, তাহলে আপনি ওই বেলে মাটি বা দোমেটে করার সময় এই ঘাড়ের এই জায়গাটাতে মাটি লাগিয়ে এই জায়গাটাকে একটু ঢালু করবেন। ঘাড় কিন্তু সোজা হয় না, তার মানে এখান থেকে এইটা একদম সোজা হয় না, ঘাড় কিন্তু একটু গলার এখান থেকে এই কাঁধ পর্যন্ত একটুখানি ঢালু হয়। তো আপনি এইটাকে অ্যাডজাস্ট করে আপনি ওই মাপটাকে পরবর্তীকালে মানে বেলে মাটি করার সময় বা দোমেটে করার সময় ঠিক করে নিতে পারেন। এরপরে একজন প্রশ্ন করেছে যে স্প্রে মেশিনের কেমন দাম, ছোটোগুলো জানলে প্লিজ বলো। তো স্প্রে মেশিন অনেক দামের মধ্যে পাওয়া যায়, অনলাইনে অনেক মেশিন কম দামে পাওয়া যায় যেগুলো সাইজ খুব ছোট হয়।
কিন্তু ওই ছোট সাইজ আপনার জন্য উপযুক্ত কিনা সেটাও আপনাকে আগে দেখে নিতে হবে। এর মানে হলো আপনি কি ধরনের কাজ করছেন, অর্থাৎ কোন মাপের প্রতিমা বানাচ্ছেন এবং কতগুলো বানাচ্ছেন তার উপর নির্ভর করে কিন্তু আপনার স্প্রে মেশিন কেনা উচিত। যে কোনো স্প্রে মেশিন কিনলে কিন্তু আপনার পরবর্তীকালে সেটা খারাপই হবে বা লস হবে আপনার জন্য। মোটামুটি 5-6 হাজারের সাইজের যে মেশিনগুলো পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যাবে, ওইগুলো সবথেকে ছোট এবং মোটামুটি কাজের জন্য ভালো হবে বলে আমার মনে হয়। কিন্তু আপনি যদি একটু বেশি সংখ্যায় প্রতিমা বানান, সেক্ষেত্রে আপনার 12 থেকে 15-র মধ্যে যে মেশিনগুলো হয় সেই মেশিনগুলো কেনা উচিত। ওই একদম ছোট মেশিনগুলো কেনাটা ঠিক হবে না। পারলে আপনি অনলাইনে না কিনে দোকান থেকে কিনুন, ওনারা আপনাকে উপযুক্ত মেশিন সাজেস্ট করতে পারবেন। অনলাইনে তো আর করতে পারবে না, তো আপনি দোকান থেকেই কিনুন, সেটা আপনার জন্য ভালো হবে। এই মেশিন নিয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন, তো আমি চেষ্টা করব যে এই মেশিনের ওপরে একটা সেপারেট ভিডিও বানানোর জন্য। আপাতত আমি এইটুকু বলে দিলাম, খুব ছোট হলেও 5-7 হাজারের মধ্যে কেনা উচিত। একটু বেশি সংখ্যায় প্রতিমা বানালে তাহলে ওই 12-15। এরপরে একজন কমেন্ট করেছেন, শুভ্রাংশু শেখর রয়, দাদা ভিডিওগুলো খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আমার একটা প্রশ্ন আছে, প্রতিমাতে শেড দেওয়ার জন্য কোন স্প্রে গানটি ভালো হবে? তো এর কোনো নির্দিষ্ট উত্তর হয় না, কারণ আপনার প্রতিমা সাইজের অনুযায়ী আপনাকে কিন্তু স্প্রে গান সিলেক্ট করতে হবে। আপনি যদি বড় প্রতিমা বানান সেক্ষেত্রে আলাদা সাইজের স্প্রে গান ইউজ করতে হবে। আপনার যদি প্রতিমা মাঝারি হয় সেক্ষেত্রে আলাদা, আবার আপনার যদি প্রতিমা একদম ছোট হয় সেক্ষেত্রে আলাদা। তো স্প্রে গান কী ধরনের ইউজ করতে হবে সেটা আপনাকে এরকমভাবে ভিডিওতে বলে দেওয়া সম্ভব হবে না। আপনার প্রতিমার সাইজ অনুযায়ী আপনাকে সেটা নির্বাচন করতে হবে। এরপর একজন প্রশ্ন করেছেন, বালি মাটি দিয়ে কি মূর্তি বানানো যায়? সব মাটি দিয়েই মূর্তি বানানো যায়, কিন্তু বালি মাটিতে কোনো আঠালো ভাব না থাকার জন্য সেটা দিয়ে একটা শেপ তৈরি করা মুশকিল হয়ে যায়। তো সেই কারণে বালি মাটি দিয়ে কোনো প্রতিমা তৈরি করা যায় না। কোনো ফ্ল্যাট সারফেসের ওপর কোনো ডিজাইন যদি তৈরি করেন সেটা তৈরি করা গেলেও যেতে পারে, কিন্তু একটি পূর্ণাঙ্গ প্রতিমা আপনি এই বালি মাটি দিয়ে বা শুধু বালি মাটি দিয়ে তৈরি করতে পারবেন না। এরপরের প্রশ্ন দেখব, ছোট মুখ চকচক করার নিয়ম। তো আপনার কমেন্টটা দেখে আমার মনে হচ্ছে যে আপনি খুবই ছোট প্রতিমার কথা বলতে চাইছেন। যদি এটা খুবই ছোট প্রতিমা হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যান্য কোনো রং ব্যবহার না করে আপনি গোটাটাই অ্যাক্রেলিক কালার দিয়ে করার চেষ্টা করুন, তাহলে আপনার কোনো ঝঞ্ঝাট পোহাতে হবে না। কারণ অ্যাক্রেলিক কালার এমনিতেই একটা চকচকে লুক দেয়। ছোট প্রতিমার জন্য ওই খড়ি, বিচে আঠা, তারপর অ্যারারুট, বার্নিশ, এইসব ঝামেলা পোহানোটা একটু চাপের হয়ে যাবে আপনার জন্য। তাই জন্য আপনি পুরোটাই অ্যাক্রেলিক কালার দিয়ে করে নিন, তাহলে চকচক করবে, কোনো অসুবিধা হবে না, আলাদা করে বার্নিশ লাগানোর প্রয়োজন পড়বে না। তো আজকের এই ভিডিওতে এই কতগুলো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম, যেগুলো এই কদিনের মধ্যে এসেছে এবং আমি তাদের রিপ্লাই এখনও দিইনি, ভিডিওর মাধ্যমে বলে দিলাম। এবং দুটো আরও কমেন্ট এসেছে, যাদের মধ্যে একজন হলেন সৌগত মণ্ডল এবং একজন হলেন ইন্দ্রজিৎ সরকার। ওনারা লিখতে চেয়েছেন যে ওনারা অনেক শিল্পীর ভিডিও দেখেন, কিন্তু আমি অনেক ভালো করে বোঝাই যেটা ওনাদের উপকারে লাগে। তো তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমার প্রচেষ্টা আপনাদের উপকারে লাগতে পেরেছে, এটা জেনে আমি খুব আনন্দিত। তো আজকের ভিডিওতে এতটুকুই। আপনাদের অন্যান্য কোনো প্রশ্ন থাকলে আপনারা যে কোনো ভিডিওতে করতে পারেন। আমার যদি মনে হয় যে এগুলো নিয়ে ভিডিও বানানোর প্রয়োজন রয়েছে, তাহলে আমি আপনাদের কমেন্টের হয়তো রিপ্লাই তখন না দিয়ে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই বিষয়ে কেউ ইন্টারেস্টেড হলে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান ঠিক সময়ে আপনারা পেয়ে যান। তো নমস্কার।